ভাবে 12খানা জ্যোতির্লিঙ্গ আছে, তার মধ্যে থেকে 2টো জ্যোতির্লিঙ্গ এই রাজ্যের মধ্যেই আছে। আজকের এই ভিডিওতে আপনাদের বলবো আপনারা উজ্জৈন গেলে কি করে যাবেন, 2টো জ্যোতির্লিঙ্গের দর্শন কি করে করবেন, কি কি টুরিস্ট প্লেস ও তীর্থস্থান আছে, আর কত সময় লাগবে ঘুরতে। আর এটার সাথে লাস্টে এটাও জানাবো কত খরচ হবে এই ট্রিপের জন্য। তো আগে জেনে নিই যে আমরা কি কি জায়গায় এখন দর্শন করতে যেতে পারবো। মহাকালেশ্বর মন্দির, মহাকাল করিডোর, ওমকারেশ্বর, মামলেশ্বর, শ্রী বড় গণেশ মন্দির, হরসিদ্ধি মায়ের মন্দির, বিক্রমাদিত্য স্ট্যাচু, চারধাম মন্দির, কাল ভৈরব মন্দির, শনিদেবের মন্দির, কাঠকলিকা মায়ের মন্দির, মহর্ষি সন্দীপনী আশ্রম, চিন্তামণি গণেশ মন্দির, গোপাল মন্দির, রামঘাট, ভারতারি কেভস, 24 খাম্বা মায়ের মন্দির। তো আমার বাড়ির কাছ থেকে সব থেকে সামনে ছিল সাঁতরাগাছি স্টেশন, আর আমি ধরে নিয়েছিলাম ট্রেন নাম্বার 22830 শালিমার ভুজ সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা ধরে আমি এখন উজ্জৈন যাচ্ছি। ট্রেনটা এমনি আধা ঘন্টা লেটে চলছিল। ছাত্রীটা ছাড়তে এসছে আমাকে, জানি না ফাঁকাও থাকতে পারে। আরে পরে উঠবে, খড়গপুরে উঠবে হয়তো। এখন স্টেশনের বাইরে একটু ভিড়ই আছে, কেন কি এখন একটা যে ট্রেন আছে সেটা ওটা রিশিডিউল হয়েছে, তার জন্য ট্রেনটা ছেড়ে দিচ্ছে আর আমরা রওনা দিচ্ছি নিজেদের উদ্দেশ্যের দিকে। ট্রেন এমনি আধ ঘন্টা লেট হওয়ার জন্য আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, তো আমি নিজের ডিনারটা ছেড়ে ফেলেছিলাম আর শুয়ে পড়েছিলাম। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকালে। সকালে উঠতে একটু বেশিক্ষণই দেরি হয়, তার জন্য আমি উঠে দেখি আমরা ছত্তিশগড় স্টেটের উপর দিয়ে যাচ্ছি। একটা বিশাল অপূর্ব দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। খুব সুন্দর লাগছে দৃশ্যটা, তার জন্য। আর এখন আমরা ঢুকে পড়েছিলাম, অনেকটাই সন্ধেবেলা হয়ে পড়েছিল, ঢুকে পড়েছিলাম আমরা মধ্যপ্রদেশের ভেতরে। আর কিছুক্ষণের পরেই আমরা নেমে পড়তাম উজ্জৈন জাংশন স্টেশন। নির্ধারিত সময় থেকে 3 ঘন্টা পরে, মানে 11টার সময় নামানোর কথা ছিল, আর আমাদেরকে নামিয়েছে মোটামুটি 2:30 করে নামিয়েছিল উজ্জৈন জাংশনে। এই ছিল আমার এই ধর্মশালা, যেটা আমি স্টেশন থেকে চলে এসেছিলাম অটো করে। খুবই পরিষ্কার বাথরুম পায়খানা ছিল, মানে 300 টাকার মধ্যে খুবই ভালো। মানে আমার তো এটাই মনে হয়েছে যে আমি যে এক্সপিরিয়েন্সটা গেন করেছি ওখানে। চান করারও আলাদা একটা জায়গা ছিল, কেন কি সকালবেলা সবাই চান করেই মহাকাল মন্দিরে প্রবেশ করে। আর এই রাস্তাটা ধরেই আমাদেরকে মন্দির যেতে হতো, বা আপনি দুদিকেই যেতে পারেন, স্টেশনের দিকেও যাওয়া যায় আর আপনারা মন্দিরের দিকেও যেতে পারেন। আসুন আপনাদেরকে দেখাই আপনারা কোন দিক দিয়ে গেলে স্টেশন যেতে পারবেন আর কোন দিক দিয়ে গেলে আপনারা মন্দিরে যেতে পারবেন। এটা ছিল আমার ল্যান্ডমার্ক। আর এই রাস্তাটা চলে যাচ্ছে মন্দিরের দিকে, আর এই রাস্তাটা স্টেশনের দিকে, যেটা ধরে আমি এখন ধর্মশালায় এলাম। আর এই রাত্রিরের আমেজটাই ভালো ছিল, কেন কি এখন চলছিল রমজানের মাস, তার জন্য এত সুন্দর লাগছিল দৃশ্যটা, মনেই হচ্ছিল না যে রাত 1:30 বা 2টো বাজে। সকাল হতেই বেরিয়ে পড়েছিলাম আমি মহাকালেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। এই ছিল ওই রাস্তাটা যেখান দিয়ে আমি মহাকালেশ্বর মন্দির গেছিলাম, যেটা বড় গণেশ মন্দিরের গলির পাশ দিয়েই। আমি শীঘ্র দর্শনের টিকিট কেটে নিয়েছিলাম, যেটার প্রাইস হয়েছিল 250 রুপিস, আর খুব তাড়াতাড়ি আমি দর্শন করে বেরিয়ে পড়েছিলাম। মন্দির থেকে বেরিয়ে আপনারা পেয়ে যাবেন বড় গণেশের মন্দির। বাবার মূর্তি দর্শন করে খুবই মনটা আনন্দিত হয়ে গেছিল। তারপর আপনারা পেয়ে যাবেন একটু পায়ে হেঁটেই 24 খাম্বা মায়ের মন্দির, যেখানে মা মহালয়া আর মা মহামায়ার দর্শন করতে পারবেন। ওখান থেকে আপনারা চলে যেতে পারেন দ্বারকাধীশ গোপাল মন্দির। তারপর ওখান থেকে পায়ে হেঁটে আপনারা চলে যেতে পারেন চার ধাম মন্দিরে, যেখানে আপনারা চার ধামের দর্শন করতে পারবেন
এমনকি আপনারা একটা গুফা 10 টাকার টিকিট দিয়ে ওটা কেটে নিয়ে ঢুকতে পারবেন। আর ওখানেই আপনারা 12টি জ্যোতির্লিঙ্গের দর্শনও করতে পারবেন। তারপর একটু লাঞ্চ করে রেস্ট নেওয়ার পর সন্ধেবেলায় বেরিয়ে পড়ুন রামঘাটের উদ্দেশ্যে। এখানের যে সন্ধে আরতিটা হয় সেটাকে আপনারা বেনারসের সাথে একটু রিলেট করতে পারবেন, খুবই সুন্দর হয়। ওখান থেকে আপনারা আবার চলে আসতে পারেন যেটা মেন মহাকাল করিডোর, খুবই সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়। আর এটার যে প্রাঙ্গণটা এটা 9:30 থেকে 9:45-এর মধ্যে বন্ধ হয়ে যায়। তার জন্য একটু খেয়াল রাখবেন যে আপনারা যাতে নিশ্চয়ই টাইমে পৌঁছে যেতে পারে। এখানে আরেকটা জিনিস আমি ইনফরমেশন দিতে চাইছিলাম যে এখানের মধ্যে একটা কাউন্টার আছে যেখানে আপনারা এখানকার যে লাড্ডু প্রসাদ সেটা আপনারা গ্রহণ করতে পারবেন। সেটার আলাদা আলাদা প্রাইস আছে, 50 টাকা, 100 টাকা, 200 টাকা আর 500 টাকা। পরের দিন সকালে আভিবাস দিয়ে 220 টাকায় এসি বাস বুক করে বেরিয়ে পড়েছিলাম ওমকারেশ্বরের উদ্দেশ্যে। আমি গোল্ডেন পেট্রোল পাম্পের কাছ থেকে রওনা দিয়েছিলাম। বাসটা আমাদের নামিয়েছিল নতুন বাস স্ট্যান্ডের কাছে, যেটা নতুন ওমকারেশ্বরের বাস স্ট্যান্ড আছে। ওখান থেকে 20 টাকায় অটো করে আমাকে নামিয়ে দিয়েছিল মামলেশ্বর মন্দিরের কাছে। ব্রিজের ওপর থেকে নর্মদা নদীটা জাস্ট একটাই ওয়ার্ড বেরোচ্ছিল, সেটা হচ্ছে ওয়াও। মানে এত সুন্দর একটা সিনারিক বিউটি, আপনারা যতক্ষণ না ওখানে পৌঁছাচ্ছেন বুঝতে পারবেন না। আর এতটাই ভালো জায়গাটা, মানে আলাদাই, আমার তো একটা আলাদাই ফিলিং লাগছে। তারপর এখানের যে লাইনে দাঁড়িয়ে মোটামুটি 2-2.5 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম। তারপরে বুঝতে পারলাম সঠিক লাইন কোনটা। তারপর মোটামুটি 3-3.5 ঘন্টা লাগার পরে দর্শন করতে পারলাম ওমকারেশ্বর বাবার। সময় থাকলে মন্দিরের পিছনে সিঁড়ি ভেঙে পাহাড়ের ওপরে উঠে পড়ুন আদি শঙ্করাচার্যার 108 ফুট উঁচু স্ট্যাচুর কাছে। এরপর পাবেন একটি বড় শিব মন্দির। ওখান থেকে একটু পেরোলেই পাবেন পাতালি হনুমান মন্দির। এখানে আপনারা প্রভু হনুমানজির শয়ন অবস্থার মূর্তি দেখতে পাবেন। এর পাশেই রয়েছে গৌরী সোমনাথ মন্দির। পরের দিন সকালে একটা অটো বুক করে বেরিয়ে পড়েছিলাম মন্দির দর্শন করতে। সব থেকে আগে নিয়ে গেছিল শনিদেবের মন্দিরে, তারপরে ওখান থেকে নিয়ে গেছিল চিন্তামণি গণেশ মন্দিরে, তারপর ওখান থেকে নিয়ে যাবে মহর্ষি সন্দীপনী আশ্রমে, যেখানে শ্রীকৃষ্ণ নিজের শিক্ষা লাভ করেছিলেন। এরপরে আমাকে নিয়ে এলো মঙ্গলনাথ মন্দিরে। এই মন্দিরে শিপ্রা নদীর পাশেই অবস্থিত। ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা এই মন্দির দিয়েই পাস করেছে। এখানে মঙ্গল দোষ যে কাটানো হয়, মাঙ্গলিক দোষ, সেটারও পুজো করা হয়। ওখান থেকে বেরিয়ে তারপরে এসেছিলাম কাল ভৈরব মন্দিরে। শৈব পরম্পরা অনুযায়ী 8 ভৈরবের মধ্যে প্রধান হলেন
কাল ভৈরব। এরপরে আমাকে নিয়ে গেছিল হরতারি কেভস এর কাছে। হরতারি কেভস দর্শন করার পর, কমপ্লিট করার পর, এরপর আমি এসেছিলাম মা কাঠকালিকার মন্দিরে। কবি তুলসীদাসও মায়ের এক উপাসক ছিলেন। মায়ের মুখের এক অপূরব দৃষ্টি একটা মোহ টেনে ধরেছিল। তারপর আমি চলে গেছিলাম বিক্রমাদিত্যর স্ট্যাচু দেখতে, কেন কি অটো তখন নামিয়ে দিয়েছিল। ওখান থেকেই পায়ে হেঁটে চলে গেছিলাম হরসিদ্ধি মায়ের মন্দিরে। এটি যে 51টি শক্তিপীঠ আছে তার মধ্যে একটি। এখানে মা সতীর দেহের কেনি পড়েছিল। কিছুক্ষণ আমি অপেক্ষা করার পরই সন্ধে হতে লাগে, আর আমি জানতে পারি যে এখানে যে দুটো বড় বড় স্তম্ভ করা আছে তার মধ্যে দীপ প্রজ্বলিত করা হয়, যেটার দৃশ্যটা অপূরব। ভিডিও শুরু হওয়ার প্রথমেই আমি বলে দিয়েছিলাম যে উজ্জয়ন আসার সঠিক সময় হলো আপনারা অক্টোবর থেকে মার্চের মধ্যে কোনো সময় আসতে পারেন। এই সময় ভিড়টা একটু কম হয়। উজ্জয়ন আসার পরে 2 থেকে 3 দিনের মধ্যে আপনারা নিজেদের যে পুরো ট্রিপ আছে যেটা আমি দেখালাম সেটা আপনারা কমপ্লিট করে নিতে পারেন। 2 থেকে 3 দিন ম্যাক্সিমাম আপনারা এখানে থাকতে পারেন, ঠিক আছে। আর তার থেকে বেশি যদি আপনারা চান থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। ধর্মশালার রেটটা খুবই কম, 300 টাকা পার ডে হিসেবে। ট্রিপের বাজেটের ব্যাপারে আপনারা জানতে চেয়েছিলেন, তো আমি 3 দিনের যে বাজেটের প্ল্যানটা সেটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম, ঠিক আছে। আপনারা চেক করতে পারেন। আর যদি কোনো ইস্যু আপনারা এই ট্রিপের মধ্যে ফেস করেন বা কোনো বুকিং বা কোনো ধর্মশালা নিয়ে কোনো ডিটেলস চান, আপনারা কমেন্ট বক্সে আমাকে অ্যাড করতে পারেন। যে কোনো আপনাদের কনসার্ন থাকলো আমি সেটা রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো ভিডিওটা আজকের জন্য এটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে ভিডিওটাকে লাইক করে দেবেন।